তাড়াতাড়ি ছাড়তে পারেন তত ভালো হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নবদিগন্তের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতোই আপনাদের সঙ্গে আছি আমি এনামুল হক মনির। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা সবাই অবগত আছেন, অলরেডি আপনারা জানেন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি আপনারা জেনে থাকবেন করোনাকালীন সময়ে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সবকটি দেশেই খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা এর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে সকল শিক্ষার্থীরা করোনা শুরুর সময় থেকে বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে ছিল, যাদের বয়সসীমা প্রায় 27, 26, 27, 28 এরকম ছিল, বিশেষ করে তারা একটা বিশাল একটা অংশ ক্ষতিগ্রস্তের মুখে পড়েছেন। বিশেষ করে যারা সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে, বেসরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে, কারণ আমরা জানি যে সরকারি চাকরিতে আবেদনের যে বয়সসীমার লিমিট রয়েছে, সেই লিমিট অনুযায়ী যাদের 30 বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি এখন পর্যন্ত তারা পার করতে পারেনি, সে সকল শিক্ষার্থীরা প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থী, ওনারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন করোনাকালীন সময়ে। সেই জন্য এই দিকটি বিবেচনা করে একটি শিক্ষার্থীদের একটি মহল থেকে দাবি জানানো হচ্ছে আমাদের সরকারের প্রতি, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির জন্য। ওনাদের দাবিটুকু ছিল সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা যেন 32 করা হয়। এই দাবি নিয়ে আমরা আজকের এর পিছনের যৌক্তিকতা নিয়ে আলোচনা করব। যৌক্তিকতা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সঙ্গে 4 জন অতিথিকে পেয়েছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের জনাব মোহাম্মদ রবিউল আলম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আপনি আমার নাম ঠিক মতো বলতে পারেন নাই, আমার নাম উল্টাপাল্টা করে ফেলেছেন। এটা কিন্তু খুবই একটা ভালো কাজ নয়, সন্তোষজনক কাজ নয়। যে কোনো লোকের নামে যদি আপনি বিভ্রান্তি করেন, আমার নাম মোহাম্মদ রবিউল আলম এরকম কিছু না, আমার নাম আপনি ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, দ্যাটস এনাফ। আপনি পুরোটা বলতে পারবেন না শুদ্ধ করে, আমি বুঝে গেছি। আমি দুঃখিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাননীয় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, সুপ্রিম কোর্ট বাংলাদেশ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক মেজর, অবসরপ্রাপ্ত মেজর, বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মুস্তাক আহমেদ, সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাজিদ সেতু। সাজিদ সেতু যারা দাবিটুকু জানাচ্ছেন সেই চাকরি প্রত্যাশী যুবক প্রজন্মের সমন্বয়ক। আমি আলোচনার শুরুতে সাজিদ সেতু আপনার কাছ থেকে ব্রিফিং জানতে চাইবো আমাদের অতিথিদের উদ্দেশ্যে। আপনি আপনাদের দাবি সম্পর্কে এবং আপনাদের দাবির যৌক্তিকতা সম্পর্কে সংক্ষিপ্তভাবে ব্রিফিং করবেন। ধন্যবাদ নবদিগন্ত এবং এনামুল হক মনির ভাইকে। আমি অনুষ্ঠানের প্রথমেই আমি সশ্রদ্ধ সালাম জানাই ওবায়দুল মুক্তাদির চৌধুরী মাননীয় সংসদ মহোদয়কে, ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর মুস্তাক আহমেদ সকল প্রতি যে আপনারা নিজেদের ব্যস্ত সময়ের ভেতরে এই এক ইস্যুতে কথা বলার জন্য এসেছেন। আমি একটু জানাতে চাই আপনাদের উদ্দেশ্যে যে বাংলাদেশে বিভিন্ন সময় চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি এসেছে, আন্দোলন হয়েছে। এই বিষয়টা এখনকার পরিবেশটা সম্পূর্ণই ভিন্ন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে কোভিড-19 যে প্রাদুর্ভাব বাংলাদেশে 2020 সালের মার্চ মাস থেকে শুরু হয়েছে। এই সময়কাল থেকে শুরু করে চাকরিতে নিয়োগের যে পরীক্ষাগুলো এগুলো অনুষ্ঠিত হওয়ার মতো কোনো পরিবেশ বাংলাদেশে নেই। এবং একই সাথে সাধারণত যে সরকারি চাকরিতে সার্কুলার হয় সেই সার্কুলারগুলো ম্যাক্সিমামই বন্ধ। যদি একদম স্পেসিফিক ডাটা দিয়ে বলি, 100% থেকে 87% নেমে 13% এসে পৌঁছেছে। এখানে যে সমস্যাটা হয়েছে, সকল বয়সের শিক্ষার্থীরা এই করোনা কালে 2টি বছর হারিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। এবং আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে কোভিড শুরুর সময় যারা 28 ছিলেন তারা এখন 30-এর গণ্ডি পার করে গেছেন। এমন শিক্ষার্থী বা চাকরি প্রত্যাশীদের সংখ্যা 2 লক্ষ প্লাস। এবং একই সাথে যাদের 27 ছিল তারা 29, যারা 26 তারা এখন 28। এবং আপনারা জেনে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষে 2020 সালের যারা যে অবস্থায় ছিলেন, যারা অনার্সে ছিলেন তারা এখনো সেখানেই আছেন, মাস্টার্সে ছিলেন এখনো সেখানেই আছেন। তো সামগ্রিকভাবে যে বিষয়টা ঘটছে, সকল বয়সের শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা তারা তাদের জীবন থেকে 2 বছর হারিয়ে ফেলেছেন। এবং বাংলাদেশের যদি ওভারঅল শিক্ষা জীবন এটাকে অ্যানালাইসিস করা হয় যে মেজরিটি স্টুডেন্টরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে পর্যাপ্ত সেশন জট বিদ্যমান, যে কারণে তাদের পাশ করতেই কিন্তু 26 বছর বা 26 বছর প্লাস লেগে যায়। এরপরে
তার অবশিষ্ট যে 3 বা 3.5 বছর থাকে, এর ভিতর থেকে যদি কোভিড 2 বছর কেড়ে নেয়, তাহলে তার সারা জীবনের যে শিক্ষা, মানে আমরা তো আসলে চাকরিমুখী একটা পড়াশোনা, মানে মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা নিম্নবিত্ত পরিবারের, এখানে যে মানে বড় হ্যাজার্ডটা ঘটতেছে, 2 লক্ষ বা সামনে আরো 2 লক্ষ আসতেছে, তারা তাদের জীবনের মানে চাকরিতে প্রবেশের যে সুযোগ বা সার্কুলার প্রাপ্তি, এগুলো না পেয়ে 30 বছর ক্রস করে চলে যাচ্ছেন। আমরা যদি একটু 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 অ্যানালাইসিস করি, মনির ভাই অল্প একটু সময় চেয়ে নিচ্ছি আমি, সেটা হচ্ছে যে বাংলাদেশে সর্বশেষ চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি পেয়েছিল 1991 সালে। তখন 27 বছর থেকে 30 বছর করা হয়েছিল, এবং তখন কিন্তু গড় আয়ু ছিল আমাদের 57 বছর। এই 30 বছরে গড় আয়ু বৃদ্ধি পেয়ে হয়েছে 57 থেকে 73 বছর, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি পায় নাই। আমরা সেই গতানুগতিক দাবিতে যাচ্ছি না। আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে কোভিড আমাদের 2 বছর সময়কাল কেড়ে নিয়েছে, এবং আমাদের মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান, সেই সংবিধানে বলা হচ্ছে যে সবাই 30 বছর পর্যন্ত আবেদন বা প্রবেশের সময়কাল পাবে, কিন্তু কোভিড আমাদের এই 28-এই থামিয়ে দিয়েছে। বিগত 2 বছরে কোনো উল্লেখযোগ্য সার্কুলার নাই, চাকরির পরীক্ষা তো হওয়ার পরিবেশ নাই। আমরা যেটা বলার চেষ্টা করতেছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে, চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের প্ল্যাটফর্ম থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদেরকে এই 2টা বছর ফিরিয়ে দিয়ে চাকরিতে আবেদনের বয়স সীমা 30 থেকে 32 করা হবে। 30 থেকে 32 করলে যেটা হবে যে আমরা কিন্তু সেই 30 বছরটাই পাবো, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো 32-এর সুযোগটা ভোগ করতে পারবে। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে অবসরের মানে সরকারি চাকরি থেকে অবসরের যে বয়স সীমা, এটা কিন্তু 2011 সালে 57 থেকে 59 বছরে বৃদ্ধি করা হয়েছিল। সো আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংসদের ভাষণে যেটা দেখেছি, যে একজন ব্যক্তি সে যদি সরকারি চাকরি করে, ন্যূনতম 25 বছর যদি সরকারি চাকরি না করে, তাহলে সেটা মানে তিনি সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা, যেমন গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সবকিছু, এইটার মানে স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন হয় না। তো 32 যদি করে দেওয়া হয় করোনাকালীন প্রণোদনা হিসাবে, সেখানে কিন্তু তার যদি ঢুকতে 34 বছরও সময় লেগে যায়, তাহলেও তার হাতে কিন্তু 25 বছর সময়কাল থাকে, যে মানে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক জব করার জন্য। সো আমি লাস্ট যেটা শুরুর বক্তব্যে বলতে চাই, যে আমরা যেটা বলার চেষ্টা করতেছি, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো চাল ডাল বা করোনাকালীন অর্থ সাহায্য চাচ্ছি না, এমনকি সংবিধানে উল্লেখিত যে বেকার ভাতা, সেটাও চাচ্ছি না। আমরা মানে করুণ আরতি জানাচ্ছি, করুণ আবেদন জানাচ্ছি যে আমাদের এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের যে 2 বছর সময়কাল কোভিড কেড়ে নিয়েছে, এই সময়টাকে দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিবেচনা করে আমাদেরকে ফিরিয়ে দিন, এবং আমাদের এই 2 বছর ফিরিয়ে দিলে যেটা হবে, আমাদের তো চাকরি চাচ্ছি না আমরা, জাস্ট আমরা যেন আবেদনের যে সুযোগটা সেটা যেন পাই। জি ধন্যবাদ সাদিক সেতু। আমি আপনার কাছে আসবো আবারও, আমি আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দের মতামত নিব আপনার আলোচনার উপরে। আমি প্রথমে আসবো মাননীয় সংসদ সদস্য আপনার কাছে। সাদিক সেতুর যে বক্তব্যটি ছিল, অলরেডি আমরা জানি যে প্রায় 2 বছর করোনাকালীন সময়ের কারণে 2 বছর ওনাদের লস হয়ে গেছে, এবং শিক্ষার্থীরাও এখন অবধি তাদের যে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করতে পারেনি। তো আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন, যে ওনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আসলে সরকারি চাকরিতে বা আবেদনের বয়সসীমা, প্রবেশের বয়সসীমা 32 করাটা কতটুকু যুক্তিগত হিসেবে আপনি দেখতেছেন, মাননীয় সংসদ সদস্য? ধন্যবাদ আপনাকে। আমি জানি না আপনারা আমাকে কেন এখানে আলোচনার জন্য নিয়ে এসছেন, তবে এটি আমার একটি সাবজেক্ট হতে পারত এমনিতেই। কেননা আমি জাতীয় সংসদের যে কমিটি আছে জনপ্রশাসন দেখার, সেই ওভারসি করার বা সংসদীয় স্ট্যান্ডিং কমিটি, সেখানে আমি সদস্য হিসেবে আছি। আমি এর আগে আমাদের কাছে চাকরির আবেদনের মেয়াদ 35 বছর পর্যন্ত করার একটি কথা বা একটি আবেদন আমাদের কাছে এসেছিল, এবং আমাদের কমিটি, যে কমিটিতে সিভিল সার্ভেন্টের সংখ্যা অনেক বেশি, প্রাক্তন সিভিল সার্ভেন্টের সংখ্যা বেশি আমাকে সহ, কেননা আমিও প্রাক্তন সিভিল সার্ভেন্ট, আমরা সকলে এটাকে সাপোর্ট করেছিলাম। আমরা 35 বছর, সুতরাং 35 বছর যেহেতু আমরা সাপোর্ট করেছি, এটা আপনার ইয়াতে এখন যে 32 বছর, এটা তো খুবই যৌক্তিক কারণেই সাপোর্ট করি। আর তারপরে সেতু সাহেব
বা আমি বলবো যে এই ছেলেটি খুবই অল্প বয়স, সে যে সমস্ত কথাবার্তা বলেছে তার যে যৌক্তিকতা আছে, এবং আমি মনে করি যে 32 বছর তো খুবই স্বাভাবিক। তখন আমাদের কাছে কিন্তু একটা কথা এসছিল আমাদের কমিটির কাছে যে আপনারা 35 বছর না করে 32 বছর করেন। আমরা বললাম যে আমরা তো 35 বছর বলেছি, সরকার এখন সিদ্ধান্ত নিক তারা কত বছর করবে। তা আমরা তো আমাদের সুপারিশ রেখেছি অলরেডি 35 বছরের জন্য। এই কোভিডের সমস্যা তো আছেই, কোভিডের সমস্যা ছাড়াও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেহেতু ব্যাকলগ আছে এবং বিভিন্ন রকমের কি বলে এটাকে যানজটের মতো যে অবস্থা হয় সেটা যেহেতু আছে, সুতরাং খুবই যৌক্তিক কারণেই তারপরে আপনার একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার সময় যে আমি একটা পরীক্ষাতে চান্স পেলাম না, আরেকটা পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিব এবং দেব, এতে বয়স কিন্তু আমার বসে থাকছে না, বয়স বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমরা 35 বছরের যৌক্তিকতার আলোকে আমরা বলবো যে 32 বছরের যৌক্তিকতাকে আমরা খুবই যৌক্তিক বলে মনে করি এবং এটাকে সাপোর্ট করি। পার্টিকুলারলি কোভিডের কারণে শিক্ষা ব্যবস্থার উপর একটা মারাত্মক কুপ্রভাব পড়েছে। এমনিতে তো কোভিড সার্বিকভাবেই একটা অশান্তির প্রভাব ফেলেছে বিশ্বব্যাপী, কিন্তু বাংলাদেশে পার্টিকুলারলি শিক্ষার ক্ষেত্রে, কারণ বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে নানান রকমের জটিলতা আছে আমাদের, এইসব জটিলতার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আপনার একেবারে মানে স্ট্যান্ডার্ড একটা শিক্ষা ব্যবস্থা এমন কিছু বলা যাচ্ছে না। সুতরাং এইখানে আপনার নানান ধরনের নানামুখী শিক্ষা ব্যবস্থা আছে, সবকিছু মিলেই আপনার আমি মনে করি যে এটা খুবই যৌক্তিক। এবং সেতু যে উপস্থাপনাটা করেছে খুব সুন্দরভাবে করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। তার উপস্থাপনাটাকে আমি পুরোপুরি ভাবে সমর্থন করি। এইটুকু আপাতত আমার বক্তব্য রাখলাম। আমি মনে করি সরকারের উচিত ইমিডিয়েটলি, এখন সরকারি চাকরির জন্য তো আপনার যে প্রজ্ঞাপন এটাও তো নাই, যে সমস্ত প্রজ্ঞাপনগুলো 2 বছর আগে হয়েছিল, যেমন জেলা প্রশাসন অফিসগুলোতে আপনার তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারী নেওয়ার জন্য সেখানেও কিন্তু বয়সের ব্যাপারটা আছে। সেখানে কিন্তু আপনার দরখাস্তকারীরা, আপনারা হয়তো অনেকে জানেন না যে যেখানে এসএসসির যোগ্যতা লাগে সেখানে দেখা যাচ্ছে যে মাস্টার্সের যোগ্যতা সম্পন্ন ছেলেরা মেয়েরা আপনার দরখাস্ত করছে। আমাদের দেশের এটা হলো বাস্তবতা। তারপরে আপনার সায়েন্সের ছেলে হয়তো মানে সায়েন্সে মাস্টার্স ডিগ্রি নিয়েছে, তার হয়তো স্কুলে ইংরেজি শিক্ষকের জন্য আপনার দরখাস্তের মধ্যে সে দরখাস্ত করছে আর কি, ইংরেজি শিক্ষক চাহিদা আছে যেখানে, এরকম হচ্ছে কিন্তু। সুতরাং এখানে বয়সের ব্যাপার এবং সবকিছুই একটা ভিন্ন দৃষ্টিতে আপনার বিবেচনা করা উচিত। আবার দেখেন এখানে কিছু কিছু ছাত্র, কিছু না বেশ বড় সংখ্যায় এক ধরনের ছাত্র আসে যারা অন্য জায়গা থেকে এসে এই আপনার মেইন স্ট্রিমে যারা পড়াশোনা করে সেখানে এসে জয়েন করে। যেমন ধরা যায় যে মাদ্রাসা থেকে আসে যে ছেলেরা, বা বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে কিছু কিছু ছেলে মেয়েরা এখানে আসে, তাদের কিন্তু আপনার বয়সের দিকে বিবেচনা করলে তারা বয়স কিন্তু একটা মাত্রা পেরিয়ে আসেন, সেখানে এসে তাদের বয়স হয়। সুতরাং আমি শুধু 32 নয়, আমি 35 বছরের যৌক্তিকতা আগেও ছিলাম, এখনো আছি। আমি এটা সাপোর্ট করি যে 35 বছর পর্যন্ত আপনার চাকরির দরখাস্ত করার সুযোগ থাকা উচিত। চাকরি তো দিচ্ছে না কেউ, আমার যদি যোগ্যতা থাকে, আমি যদি আপনার চাকরিতে যে সমস্ত শর্তাবলী আপনারা সরকার যেগুলো আপনার নিয়ে আসবে, বা বেসরকারি ভাবেও এখন বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো তারাও যদি বয়সের দিক দিয়ে যদি একটু রিল্যাক্সেশন থাকতো তাহলেও সুবিধা হতো, কিন্তু তারা বলে যে সরকারি বয়স আর তাদের চাকরির বয়স একরকম। এখানেও কিন্তু একটা ডিফিকাল্টি ছেলেমেয়েরা কিন্তু আপনার আমাদের ছেলেমেয়েরা ফেস করছে, এবং তারা এই ফেসিং এর সাথে সাথে তারা দেখা যাচ্ছে বেকারত্বের সংখ্যা, শিক্ষিত বেকারের সংখ্যা, এমনিতে বেকার বাড়া একটা বিষয়, আর শিক্ষিত এবং অভিজ্ঞ এবং আপনার দক্ষ, কারণ একটা শিক্ষিত ছেলে নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা হয়। যেমন একটা আপনার যে ছেলেটি আপনার যে কমার্শিয়াল লাইনে মানে কমার্স বা এটাকে কি বলে বিজনেস স্টাডিজে বিভিন্ন শাখায় পড়াশোনা করেছে, ম্যানেজমেন্টের বিভিন্ন শাখায় পড়াশোনা করেছে, তার সাবজেক্টের যে এটা কিন্তু সে কিন্তু একটা দক্ষতা
অটোমেটিক একটা দক্ষতা নিয়ে আসে, ট্রেনিং ছাড়াই এই দক্ষতা তার অর্জন হয়। এইটাকেও আমরা বঞ্চিত হচ্ছি শুধু বয়সের কারণে, নানান কারণে বয়সের একটা থাকে। সুতরাং আমি মনে করি এটা খুবই যৌক্তিক দাবি সরকারের, এটা শুধু বিবেচনা করা উচিত নয়, আমি মনে করি সরকারের এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে 35 বছর পর্যন্ত চাকরির দরখাস্ত করার আপনার সুযোগ দেওয়া উচিত। আমি এটা ভীষণভাবে এটাকে সমর্থন করি। জি, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা আপনার কাছে আবারও আসবো। আমি একটু ব্যারিস্টার এম সারোয়ার হোসেন স্যার আপনার কাছে আসতেছি। মাননীয় সংসদ সদস্যের যে বিষয়টি ছিল, ওনার পুরো বক্তব্যটি সাদির সেতুর সঙ্গে পজিটিভ ছিল। উনিও চাচ্ছেন যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা যেন 32 করা হয়, ন্যূনতম 32 করা হয়, ওনার দাবিটি যেটি ছিল। এবং আমরা দেখেছি জাতীয় সংসদেও এই বিষয়টি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, অনেক সংসদ সদস্যরাই এই দাবিটুকু তুলে ধরেছেন, বাট তারপরেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে পজিটিভ কোনো সাড়া আসতেছে না বা কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না বয়স বৃদ্ধির বিষয়টা নিয়ে। আপনি পুরো বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করতেছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক। আমি মুক্তাদির সাহেবের কথাগুলো শুনছিলাম। আমি প্রাথমিকভাবে বলি যে তিনি এবং সেতু যে কথা বলেছে, আমিও নীতিগতভাবে এটার সাথে একমত। শুধু 35 বছর কেন, পৃথিবীর অনেক দেশে আছে এর চেয়ে আরো অনেক বয়সে, আরো অনেক বয়সে চাকরি পায়, যে কোনো বয়সে চাকরি পায়, এবং সরকারি এবং বেসরকারি। কিন্তু রাষ্ট্রীয় কতগুলো পলিসি থাকে, সেই পলিসিটা হলো যে আপনি যদি জাতির প্রয়োজন মনে করেন, তখন একটা কোথাও কোথাও ইয়াংদের এজিলিটি দরকার হয়, কোথাও কোথাও রাষ্ট্রের সার্ভিসের জন্য অবিবাহিত যুবকদের দরকার হয়। আর একটা কথা প্রচলিত আছে যে বিবাহ করলে তার এফিসিয়েন্সি 50% ডাউন হয়ে যায়, সব সার্ভিসের জন্য না। তো এইটা রাষ্ট্রের প্রয়োজন, কিন্তু রাষ্ট্রীয় কারণে রাষ্ট্রের দায়বদ্ধতার জায়গাটা যদি ফুলফিল করা না হয়, ডিসচার্জ করা না হয়, যে একটি ছেলে 26 বছরে তার লেখাপড়া কমপ্লিট করবে, সেইটা যদি প্রলম্বিত হয়, তাহলে সেই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমি সেনাবাহিনীতে জয়েন করার আগে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের, ব্যাক ইন 84-85। আর তখন আমাদের ওখানে 5 বছর থেকে 7 বছর পর্যন্ত সেশন জাম্প হতো। তো এই যে 5-7 বছর সেশন জাম্প, এটাকে রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে, কারণ একটি ছেলে মেয়েরা লেখাপড়া কমপ্লিট করার পরে তার যুক্তিসঙ্গত চাকরি খোঁজার জন্য যুক্তিসঙ্গত সময় তাকে অ্যালাউ করতে হবে। এটার সাথে যদি ফোর্স মেজরি হয়, দৈব ঘটনা ঘটে, যেটা এখন চলছে, তাহলে সেটাকেও বিবেচনায় নিতে হবে। এটা অত্যন্ত যৌক্তিক কথা, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এর সাথে এটাও চলে আসবে যে এই কোভিড 2020 মার্চে শুরু হওয়ার পরে অনেক ক্ষেত্রে তো অটো পাস হয়েছে, তা অটো কেউ কেউ কোনো না কোনো ভাবে পরীক্ষাগুলো নিয়েছে। এবং আমি আজকে ইউনিভার্সিটি একজন টিচারের সাথে কথা বললাম আপনার এই সাবজেক্ট পাওয়ার পরে, তিনি আমাকে জানালেন যে বিসিএস পরীক্ষাও সম্ভবত হয়েছে। তো এই পরীক্ষা আমি শিওর না হলে, যদি না হয় তাহলে একটি বিশেষ প্রিলি হয়েছে একটা, সেও 2 বছর পরে, মানে 2019 সালের বিসিএস, 19 সালের বিসিএস 21 সালে অনুষ্ঠিত হয়েছে স্যার, প্রিলিমিনারি 2 বছর পরে। হ্যাঁ, তো এই সময়টা যে রেগুলার, যদি তারা রেগুলার লেখাপড়া শেষ করে রেগুলারলি যদি চাকরির জন্য, চাকরির বাজারে যদি তারা না ঢুকতে পারে, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো এই সময়টা তাকে অ্যালাউ করা। 35 বছর অবশ্যই করা যেতে পারে, কিন্তু 35 বছর করলে যে আপ টু 35 আপ টু, কিন্তু কোনো একটা ছেলে যে সেশন জাম হয়নি অথবা অন্য কোনো কারণে ব্যাকলগ সৃষ্টি হয়নি, তাহলে ওই লেখাপড়া শেষ করার পরে 2 ইয়ার্স যাতে 2টা অথবা 3টা পরীক্ষা পেতে পারে, সেইটা হলো রিজনেবল। এখন রাষ্ট্র এই পরীক্ষা অনুষ্ঠিত করতে পারে না, একটা একটা ফোর্স মেজরি, একটা একটা মহামারী চলছে, যেটা বাংলাদেশে এফেক্টেড, এবং কোনো রাষ্ট্রীয় কার্যক্রম চলছে না, স্পেশালি ছাত্রদের লেখাপড়া এবং তাদের চাকরির বাজারে ঢোকার জন্য। সেই ক্ষেত্রে এই 32 বছর হতেই পারে, এটা ডেফিনেটলি যুক্তিসঙ্গত। কিন্তু এখন যদি সবাই ধরে নেয় যে 35 বছরে ঢুকবে,
তাহলে জাতি ইয়তদের যে লেখাপড়া 25 বছরের ভিতরে কমপ্লিট করার কথা, সেই 25 থেকে 35 10 বছর অ্যাকচুয়ালি জাতি ইয়ত সেবা, যেটা একটা এজিলিটি পূর্ণ একটা সেলের সেবা থেকে জাতি বঞ্চিত হয়। কারণ আমি যেহেতু সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি, সেনাবাহিনীতে নিয়ম রয়েছে যে 26 বছরের আগে কেউ বিয়ে করতে পারবে না। কারণ ওই প্রভাব, ওই ধারণা ওরকম যে বিয়ে করার পরে হাফ অফ দ্য এফিসিয়েন্সি গোস টু দ্য ফ্যামিলি, তারা ওইদিকে ব্যস্ত থাকে। তো 35 বছর পরে একটা ছেলে যখন চাকরিতে ঢুকবে এবং ইন দ্য মিন টাইম সে যদি ম্যারিড হয়, তাহলে জাতি অ্যাকচুয়ালি তার একটা সেবার একটা অংশ থেকে বঞ্চিত হতে পারে। সব ক্ষেত্রে হবে সেটা আমি বলছি না, কারণ তার তখন ওই চিন্তা ভাবনা সেন্টার হয়ে যায় যে তার ফ্যামিলি অথবা নিজের উন্নয়ন। আর সেই ক্ষেত্রে তো আমাদের অনেক ব্যুরোক্রেট, সিজন ব্যুরোক্রেট, যেমন আকবর আলী খান বলে গেছেন যে ব্যুরোক্রেটস হেল্প দেমসেলফ, ব্যুরোক্রেট শুধু তার স্বার্থই দেখে। তো আমাদের এটা রাষ্ট্রীয়ভাবে রিসার্চ করার দরকার রয়েছে, রাষ্ট্রীয়ভাবে বোঝার দরকার আছে যে আমাদের ডায়নামিক্স অফ দ্য ব্যুরোক্রেসি, the very inner objectives of the bureaucracy হতে হবে to service to the people, মানুষের সেবা করা। যেমন লন্ডনে আমি লেখাপড়া করেছি, সেখানে সিস্টেমটা এরকম যে এসিল্যান্ড অফিসে যদি একটা নামজারির জন্য যায়, কথার কথা যে তার এই জন্য টাইম আছে 7 দিন, 7 দিনের ভিতরে সে যদি কমপ্লিট করতে না পারে, অটোমেটিক সে একটা রিপোর্ট দেবে এসিল্যান্ডের কাছে যে এই কারণে আমি এইটা কমপ্লিট করতে পারি না। এসিল্যান্ড যদি সেটা 7 দিনের ভিতরে সমাধান করতে না পারে, তাহলে ডিসির কাছে সে রিপোর্ট ফরওয়ার্ড করবে যে এইটা এই কারণে এই টাইম লিমিটে সম্বোধন করা যাচ্ছে না। কিন্তু আমাদের ব্যুরোক্রেসির একটা ক্যারেক্টার, আমি যেহেতু এখন জুডিশিয়ারিতে জড়িত, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, যে আনফরচুনেটলি, ভেরি আনফরচুনেটলি, একটা অর্ডার যদি নামে, ওই কোর্টের পিয়নকে যদি টাকা না দেওয়া হয়, তার একটা রেট আছে 200 টাকা থেকে 500 টাকা, সেইটা না দিলে ওই ফাইলটাই সেকশনে যাবে না। এই সামান্য জিনিসটিকে মনিটর করতে, সুপারভাইজ করতে আমরা ব্যর্থ হয়েছি। কোন কোন কোর্টে এটা হয় না, বাট অনেক ক্ষেত্রে এটা হয়। সেম উইথ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার, এইটা আর্মিতে কম, আমি যতদিন ছিলাম আর্মিতে এটা দেখি নাই, অন্তত একটা রিপ্লাই দেয়। বাংলাদেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে কোনো একটা কাজের জন্য গেলে তারা না পারলেও সেটা একটা জবাব দেবে, যেটাকে বলা হয় ডিসপোজিং অফ দ্য ম্যাটার, একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। কিন্তু বাংলাদেশে সেই চর্চা নাই। সেইটা অনেক ভালো মানুষ আছে, মুক্তাদি সাহেবের মতো সিজন ব্যুরোক্রেট ছিলেন, আমার জানা মতে তিনি আগে ব্যুরোক্রেট ছিলেন, তো তারা তাদের এফিসিয়েন্সিতে হয়তো এটা করে আসছে। কিন্তু যেখানে অনৈতিক কারবার বেশি চলে, ঘুষ ছাড়া কোনো কাজ চলে না, ফান করে অনেকে বলে থাকে যে সেতুরা শুধু সাফার করে নাই, অনেকে মজা করে বলে যে এই করোনায় ঘুষখোর অফিসাররা চাকরি অফিসে যেতে পারে না বলে তার ঘুষের ইনকাম বন্ধ হয়ে গেছে। সো এইটা তো এই কথাগুলো তো বাজারে প্রচলিত আছে। অতএব আজকে মানে ইন সামারি আমি বলতে চাই, সেতুর এই কথার সাথে আমি একমত যে যেহেতু পরীক্ষা নিতে পারে নাই এবং চাকরির বাজারে এন্ট্রান্স পরীক্ষাও যথাসময় অনুষ্ঠিত হয়নি, অতএব এই করোনাকালীন যদি পার্মানেন্ট না করে, তাহলে অন্তত অ্যাডহক বেসিসে এই করোনাকালীন সময়টাকে বিবেচনায় নেওয়া, 2 বছর অথবা আগামী 3টা পরীক্ষা, এটা বিবেচনায় নেওয়া যেতে পারে। গড়ের ব্যাপারটা আসছে, এই গড়ের ব্যাপারটা কিন্তু এন্ট্রান্সের সাথে তেমন জড়িত না, এটা হলো আপার লিমিটে। এখন যদি 57 বছরে রিটায়ার করে, তাহলে তাদের সার্ভিস আরো 3 বছর নেওয়া যেতে পারে, তাদের সার্ভিস আরো 2 বছর বেশি নেওয়া যেতে পারে। যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিদের আপার লিমিট হলো 67 ইয়ার্স। সো ওইভাবে ওটা ভাবা যেতে পারে। তাহলে যে এফিসিয়েন্সিটা গ্রো করবে, যে চাকরি করুক না কেন, যে পদে চাকরি করুক না, তখন তার জাতি তার সেবাটা আরো 3 বছর নিতে পারে। চাকরি করে তখন কন্ট্রাক্টের সার্ভিস দেওয়া হয় না, সেটাও একটা বড় সিদ্ধান্তের ব্যাপার। তো আমি নীতিগতভাবে এই দাবির সাথে একমত, এবং আমি মনে করি যে সরকার এই দাবি বিবেচনায় নিবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ আপনাকে স্যার, আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু সাজিদ সেতু আপনার কাছে আসতেছি। সাজিদ সেতু, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আপনারা বেশ কিছুদিন ধরে এই দাবিটি করে আসতেছেন, এবং আমি যতটুকু জানি আপনারা মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর পর্যন্ত আপনারা স্মারকলিপি দিয়েছেন, আপনারা বেশ কয়েকবার মানববন্ধন করেছেন। তো শেষ পর্যন্ত আপনাদের কাছে আসলে কি আপডেট এসেছে আমাদের সরকারের কাছ থেকে,
আপনারা কতটুকু আশ্বস্ত পেয়েছেন, যেহেতু মাননীয় সংসদ সদস্য আপনার সঙ্গে একমত, জাতীয় সংসদেও এটা নিয়ে আলোচনা হয়েছে, আপনারা কতটুকু আশ্বাস পেয়েছেন এই পুরো বিষয়টি? আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাই ওবায়দুল মুক্তাদির স্যারকে এবং একই সাথে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন স্যারকে, যে ওনারা মানে অ্যাটলিস্ট ওনাদের জায়গা থেকে আমাদের প্রতি সহমর্মী এবং একমত পোষণ করেন। এখন মানে আমি একটু বিষয়টা ডেসক্রাইব করার চেষ্টা করি। এখনো পর্যন্ত খুব আহামরি কোনো ডেভেলপমেন্ট হয় নাই। কেন হয় নাই? এখানে কিছু স্টেরিওটাইপ থিঙ্কিং আছে। আমি একটু আপনাদের সামনে অনুমতি দিলে আমি একটু বলতে চাই। যেমন এখানে প্রাসঙ্গিক মানে যে মিনিস্ট্রি, সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ মূলত। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্যার, ওনার কিছু আনঅফিসিয়াল স্টেটমেন্ট আমরা পেয়েছি, পিএসসি চেয়ারম্যানের কিছু আনঅফিসিয়াল স্টেটমেন্ট পেয়েছি, সেইটাকে আমি একটু খণ্ডন করব। বলা হচ্ছে প্রথমত যে বিসিএস পরীক্ষা হচ্ছে, যেটা সত্যি কথা যে এর ভিতরে একটা বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে আমি জানাইতে চাই, এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি চাকরিতে 3,95,800 পদ ফাঁকা আছে, 3,95,800। আর বিসিএস থেকে প্রত্যেক বছর ধরা যাক 2,000 বা 2,200 লোকের নিয়োগ হয়। তো যারা সরকারি চাকরি প্রত্যাশী বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করে, তারা কিন্তু শুধু বিসিএস দ্বারাই মানে নিয়োগপ্রাপ্ত হন না, সরকারের বিভিন্ন মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, বিভিন্ন সেক্টরে নিয়ন্ত্রিত হন। তো যখন ফরহাদ স্যার টক শোতে এসে বা কোনো একটা মিডিয়াতে বলেন যে বিসিএস পরীক্ষা নিয়মিত হচ্ছে, সুতরাং তেমন কোনো সমস্যা নাই, যখন পিএসসির চেয়ারম্যান মহোদয় এই কথা বলেন, তখন আসলে আমরা খুব ব্যথিত হই। কারণ বিসিএস আপনি চিন্তা করেন 3,95,800-র মাঝে 2,000 কোনো সংখ্যাই না। নাম্বার 2, গতদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে অ্যাপিয়ার্ড দিয়েও অ্যাপ্লাই করা যায়। বাংলাদেশে একটি মাত্র পরীক্ষা বিসিএস যেটাতে অ্যাপিয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করা যায়। তার মানে আপনি হয়তো অনার্সের রেজাল্ট হয় নাই, করোনার জন্য 2 বছর আটকে আছেন, আপনার বয়স এখন 27, সো আপনি একমাত্র বিসিএস এ অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আর অন্য কোনো প্রকার সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না আপনার রেজাল্ট না হওয়া পর্যন্ত। নাম্বার 3, প্রথম আলোতে একটি প্রতিবেদন এসেছে, আমি মানে সকলের প্রতি সম্মান রেখে বলতে চাই, প্রতিবেদনের ভাষাটা কোট করতেছি। সোহরাব হোসেন স্যার, উনি একজন মানে সিজনাল রাইটার, উনি লিখেছেন নাম না প্রকাশ করার সত্ত্বে যে সেক্রেটারিয়েটের 2 জনের ব্যক্তি উনাকে বলেছেন যে তোমরা চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম যে আন্দোলন বা কর্মসূচি করতেছো, এখানে একটু নীতিগত ভুল আছে। তো কি ভুল আছে? তোমরা তোমাদের এন্ট্রান্সের বয়স 2 বছর বাড়ানোর সাথে আরেকটা এজেন্ডা যোগ করো। সেই এজেন্ডা হচ্ছে আমাদের অবসরের বয়স সীমা 59 থেকে 61 করা হোক। সো মানে বিষয়টা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মনে করতেছি যে এই যে বাংলাদেশের যে ব্যুরোক্রেটিক রেড টেপিজম, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ব্যুরোক্রেটস, এইখানটাতেই আমরা সবচেয়ে বেশি মানে আমরা যদি বলি যে জিনিসটা কেন আগাচ্ছে না, কারণ এটা কিন্তু খুবই মানবিক একটা দাবি। আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে এই যে জেনারেশন 2 লক্ষ 3 লক্ষ স্টুডেন্টস, যারা শুধুমাত্র তারা কিন্তু চাকরি দিতে বলতেছে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাকরি দিতে বলতেছে না, ইভেন তারা কোনো স্পেশাল প্রিভিলেজ চাচ্ছে না, তারা চাচ্ছে প্যান্ডেমিক কোভিড, একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন যেটা সকল বয়সী শিক্ষার্থীদের লাইফ থেকে 2 বছর কেড়ে নিয়েছে। আপনি একটা চিন্তা করেন, আমি আপনাদের জ্ঞাতার্থে, আপনারা অনেক জ্ঞানী মানুষ, বাংলাদেশ কিন্তু এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সময়কাল চলতেছে, এবং কোন দেশের ইতিহাসে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট একবারই আসে যে বাংলাদেশের এখন সর্বোচ্চ জনগোষ্ঠী কর্মক্ষম মানুষ। এরকম একটা সিচুয়েশনে আমরা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলতেছি, আমরা ভিশন 2041 এর কথা বলতেছি, অথচ আমাদের এই ইস্যুটা মানে সামহাও স্কিপ করা হচ্ছে। এবার মনির ভাই, আপনার প্রশ্নের উত্তরে আমরা যাই। বিগত 4 মাস চলতেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যতগুলো জায়গায় আমরা পেরেছি আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় স্মারকলিপি দিয়েছি, এবং অ্যাটলিস্ট ওনাদের মানে যিনি পার্সোনাল সেক্রেটারি আছে দেখা করে এসেছি। সবাই মুখে মুখে আমাদেরকে সহমর্মিতা জানিয়েছেন। এরপরে যেটা ঘটেছে যে মাননীয় সংসদ অধিবেশনে বেশ কয়েকজন সংসদ সদস্য এই দাবিটা উত্থাপন করেছেন। জিএম কাদের স্যার পয়েন্ট অফ অর্ডারে করেছেন, এবং আওয়ামী লীগের বাহাউদ্দিন আহমেদ বাহার স্যার উনি দ্ব্যর্থ কণ্ঠে জানিয়েছেন। আমরা এরপরে যুবলীগের চেয়ারম্যান পরশ স্যার উনার কাছেও গিয়েছি।
পরশ ভাই কিন্তু আমাদের সামনেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়কে এইভাবে বলেছেন যে আপনি এদের বিষয়টা দেখেন, কারণ আমরা যুব প্রজন্মকে স্কিপ করে তো এগিয়ে যাইতে পারি না। বাট এত কিছু করার পরেও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় ব্যাকডেট নামক একটা থিওরির কথা মিডিয়াতে বলছেন। এখন আপনাদের জ্ঞাতার্থে জানাইতে চাই, ব্যাকডেট এমন একটা পদ্ধতি, উনি বলতেছেন যেটা যে 2 মাস মানে একটা সার্কুলার দিয়ে 2 মাস বা 3 মাস বা 4 মাসের ব্যাকডেট দেওয়া হবে যে তোমরা যাতে অ্যাপ্লাই করতে পারো। আমার প্রশ্নটা হচ্ছে, যে ছেলে মেয়েদের বয়স 30-এর কোঠায় বা 30 ক্রস করে গেছে তারা হয়তো ব্যাকডেট প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারলো। সে ফর এক্সাম্পল একজনের বয়স 30 ক্রস করে গেছে, একটা সার্কুলার এসছে, ওখানে আরো 4 মাস বা 5 মাসের পেছনের ব্যাকডেট দেওয়া হয়েছে, এই জনগোষ্ঠী অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কোভিড শুরুর সময় যাদের বয়স 27 ছিল তারা তখন 29 বা 29 প্লাসে, তারা না পাবে ব্যাকডেট, অথচ তাদের 2 বছর হারিয়ে গিয়েছে। যার বয়স 26 ছিল তার বয়স এখন 28 প্লাস, এবং আমরা জানি না যে এই কোভিড আরো কতদিন থাকবে। অনেকে প্রশ্ন করেছেন আমাদেরকে, আমরা যখন গিয়েছি যে কোভিড কতদিন থাকবে তার তো কোনো নিশ্চয়তা নাই, তো তোমরা 2 বছর কেন বলতেছো? তো আমার এখানকার অ্যান্সারটা হচ্ছে যে মানুষ কিন্তু প্রথমে ফার্স্ট এইড খোঁজে। মানে আপনি যখন একটা বিষয়ে প্রচন্ড ভাবে খারাপ অবস্থায় আছেন, আপনি কিন্তু প্রথমে হারিয়ে যাওয়ার সময়টাই চিন্তা করবেন, এরপরে আরো কতদিন কোভিড থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট কেস। সো আমরা যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, আমরা মানে ট্রুলি স্পিকিং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাইতে পারতেছি না। মানে আমাদের এই ইস্যুটা যে মানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হবে, হয়তোবা এখানে সাচিবিক পর্যায়ের কোনো ব্যারিয়ার আছে, অথবা মাননীয় মানে উইথ ডিউ রেসপেক্ট টু হিম মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় আমাদের ব্যাপারটাকে গুরুত্বই দিচ্ছেন না, বা তার কাছে মনে হচ্ছে না ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি এখানে স্যারের প্রতি একটি বিনীত অনুরোধ রাখতে চাই, কারণ আমি এই প্রোগ্রামে আসার আগে জেনে এসেছি বা এই স্টাডিটা করে এসেছি, উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বার। স্যার আমাদের সাথে সহমর্মিতা পোষণ করলেন, এবং আমি নিঃসন্দেহে ওনার সন্তানের বয়সী, এবং আমাদের একটা এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে এসে কথা বলতেছি। আমি চাই যে স্যারের এই যে সহমত পোষণ করাটা শুধু টক শোতেই না থাকুক, উনি আমাদের পিতৃ সম। স্যার দয়া করে প্লিজ আমাদের এই বিষয়টাকে মানে আপনারা মানে হাউ টু সলভ, মানে এই যে এই চাওয়াটা তো স্যার খুব মানে অস্বাভাবিক কোনো চাওয়া না, রাষ্ট্রের তো বড় কোনো সমস্যা হবে না আমাদের যদি হারিয়ে যাওয়া 2টা বছর ফিরিয়ে দিয়ে অ্যাপ্লাইয়ের সুযোগ দিয়ে দেওয়া হয়। আমি স্যারের কাছে এই দাবিটুকু জানাবো, মানে করুন আর কি জানাবো, স্যার আমরা খুব অসহায় অবস্থায় আছি। থ্যাংক ইউ। না, আমি সেতু একটু আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি। সেতুকে আমি একটা কথা বলছি যে আমরা তো অলরেডি একাধিক বৈঠকে রেজুলেশন নিয়ে আমরা বলে দিয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে আপনারা এই প্রস্তাব উত্থাপন করে এটা পাস, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতির প্রয়োজন আছে, সে ব্যবস্থা করে। যেখানে আমরা অলরেডি ইয়েতে আপনার 35 বছরের ব্যাপারে আমরা কথাবার্তা বলে ফেলেছি, সেখানে 32 বছর করাতে তো আমাদের কোনো আপত্তিই থাকতে পারে না। আমরা তারপরেও আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের কমিটির যিনি সভাপতি দীর্ঘদিন যাবৎ তিনি দেশের বাইরে, উনি প্রায় 1.5 বছর যাবৎ দেশের বাইরে, উনি না থাকার কারণে আমাদের সভার সমিতি, আমাদের সভাও বৈঠকও বসতে পারছি না, আমরা ডিসিশন নিতে পারছি না। তারপরেও জনপ্রশাসন মন্ত্রী এবং সচিবের সাথে আমি আমাদের যে পুরনো রেজুলেশন সেটার সূত্র ধরে আমি কালকে পরশুর ভিতরে আমি কথা বলবো, যাতে এই ব্যাপারে তারা আগ্রহী হয়। এখন আমরা যারা সংসদীয় কমিটিতে আছি তাদের ক্ষমতা খুবই সীমিত, আমরা শুধু সুপারিশ করতে পারি। তা আমরা যেহেতু আজকের এই আলোচনায় আমি সুপারিশ নয়, শুধু আমাদের সুপারিশের কথা তো আছেই, তারপরে আমি জোরালো ভাবে সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা বিষয়টাকে একটা সিদ্ধান্তে পৌঁছান। এবং 32 নম্বর তো খুবই যৌক্তিক কথা, আমি তো 35 পর্যন্ত সাপোর্ট করি। মনির ভাই আমি একটু স্পেস নিচ্ছি স্যারের কথার সম্পূরক হিসেবে। স্যার আমি একটু আপনার উদ্দেশ্যে জানাতে চাই, আমি নিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি এবং ছাত্রলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। বাংলাদেশে মানে উইথ ডিউ রেসপেক্ট টু আদার পলিটিক্যাল পার্টিস, আওয়ামী লীগের প্রতি প্রত্যাশা কিন্তু একটা অন্যরকম থাকে স্যার। এবং আমরা হচ্ছে সেই প্রজন্ম 2008 সালে যারা নতুন ভোটার হয়ে বাংলাদেশে একটা পরিবর্তন নিয়ে এসেছিলাম স্যার। মানে যেটা মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলেন, আপনি চেতনার কথা বলেন, এই বয়সে এসে স্যার বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে কিন্তু আজ পর্যন্ত কোনো চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ে নাই স্যার। এটা আমি খারাপ লাগা নিয়ে বলতেছি,
এটা আমি স্যার একই সাথে করুন মানে একটা কি বলবো স্যার, মানে প্রচন্ড অসহায়ত্ব থেকে বলতেছি। আমার কাছে স্যার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের যে দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য, সেটার সাথে এই বিষয়গুলোকে কনসিডার করা এখন সময়ের দাবি স্যার। আর এটা গতানুগতিক কোনো দাবি না, বয়সটা বাড়িয়ে 25 বা 35 করা হোক, এটা স্যার একটা প্যান্ডেমিক সিচুয়েশন স্যার। এবং লাখো লাখো ছেলে মেয়েরা যেখানে এরকম একটা মানে আমি কি বলবো যে একটা রেড লাইনে আছে, রেড জোনে আছে, তাদেরকে ইগনোর করে তো স্যার দেশ এগিয়ে যাইতে পারে না। আমি মনে করি যে প্রধানমন্ত্রীর কার্যালয়েও বিষয়টা নিয়ে মানে পদক্ষেপ নেওয়া উচিত। এটা আমার যুক্ত করলাম আরেকটা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাইরে প্রধানমন্ত্রীর যে দপ্তর আছে তারাও এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। মনির ভাই, আপনি যে আপডেটের কথা বলতেছিলেন, আমি একটু মানে এখানে অবগত করতে চাই, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং আমাদের ঝিনাইদহ 3 আসনের সাবেক সাংসদ নবীন স্যার কিন্তু এই ব্যাপারে যথেষ্ট, আপনি হয়তো জানেন, মানে সমন্বয় করার চেষ্টা করতেছেন। উনি মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আমাদের বিষয়টা অবগতও করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইনি। আমরা নিজেরা স্মারকলিপি দিয়েও রেসপন্স পাইনি, অন্য মাধ্যম দিয়েও রেসপন্স পাইনি। এটা ছিল আপডেট। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি মাননীয় সংসদ সদস্যের কাছে একটি সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এখানে আপনাদের মতামতটাও ওনাদের দাবির পক্ষে ছিল এবং সংসদ অধিবেশনেও এটা নিয়ে আলোচনা হয়েছে, তারপরেও এখন পর্যন্ত পজিটিভ কোনো রেসপন্স আসতেছে না আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও বা সরকারের পক্ষ থেকেও। আপনি এর পিছনে কি কারণ হতে পারে বলে মনে করতেছেন? এটা আমি কোনো মন্তব্য করব না এখানে, আই এম সরি। ধন্যবাদ আপনাকে। আমি একটু ব্যারিস্টার সারওয়ার আলম স্যার আপনার কাছে জানতে চাইবো এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। না, আমার যতটুকু বলা তা তো প্রথম ভাগেই বলে দিয়েছি। তবে আমি এটা মনে করি যে এটা জাতীয়ভাবে আমাদের একটা অত্যন্ত আনপ্রোগ্রেসিভ হবে যে যথাসময়ে লেখাপড়া শেষ না করে যথাসময়ে চাকরিতে ঢুকতে না পারা, যে সব চুল পাকা নিয়ে যদি পাক ধরেছে আর কি, চুল পাক ধরেছে অথবা 80% বিবাহিত, এই ধরনের লোক নিয়ে একটা জনপ্রশাসন বা একটা জাতি প্রোগ্রেসে বাধার সৃষ্টি হয় আমি মনে করি। অর্থাৎ মূল সমস্যা এই শুধু এই চাকরিতে ঢোকাটা, মূল সমস্যাটা জাতীয় পলিসি, জাতীয় প্রসেস টু এভরি সেক্টর। যথাসময়ে লেখাপড়া শেষ করা, যথাসময়ে চাকরির বাজার ওপেন করা, যথাসময়ে ভ্যাকান্সি ফিল আপ করা। আর আমাদের দেশের ছাত্ররা, আমি এটা বলি যে সেহেতু এখানে একটা ছাত্র পলিটিক্সের কথা আনছে, আমি ব্যক্তিগতভাবে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অ্যাবসলিউটলি ডেড এগেনস্ট। আমি এর উপর আমার লেখা আছে, ছোট রিসার্চ আছে। আমাদের ছেলে মেয়েরা এই লেজুর ভিত্তিক রাজনীতি ঢুকে এই চাকরির জন্য ইয়ে করার জন্য, এবং তারা ক্ষুদ্র একটা ভূষণ নিয়ে অনেকেই আজীবন এই দলীয় স্বার্থ নিশ্চিত করতে চাই, জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থ বিকৃত করে। এরা সবার জন্য, আমি কোনো পার্টিকুলার কোনো অঙ্গ সংগঠনের কথা বলছি না। সো যার জন্য পৃথিবীর কোথাও, ইভেন এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাই। তো বাংলাদেশের ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কি এত প্রয়োজনীয়তা হলো? এটা জাতীয় রাজনীতির দৈন্যতা। কারণ বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ব্যাপারে কোনোদিন কোনো ডিবেটও করে নাই, কোনোদিন তারা আলোচনা সমালোচনা পর্যালোচনা করে নাই, এবং এইটার প্রয়োজনীয়তা কি সেটা নিয়েও কখনো এইভাবে কোনো আলোচনা হয়নি। এবং ছাত্ররা, অথবা ইট ইজ দ্য ডিমান্ড অফ দ্য ইয়থ, যে যখন জাতির প্রয়োজন হবে তখন তারা এমনিতেই নেমে পড়বে। যেমন ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন, ট্রাফিক বিশৃঙ্খলার বিরুদ্ধে আন্দোলন, এতে কোনো এই পলিটিক্যাল উইং তেমন একটা দরকার হয় না। আর প্রয়োজন হলে আবার হবে, কিন্তু ওই 71 সালে বা তার আগে শুরু হয়ে গেছে, এইটা কন্টিনিউ করা আমি মনে করি যে ইট ইজ অ্যাবসলিউটলি ডেট্রিমেন্টাল টু দ্য প্রোগ্রেস অফ এ নেশন। এইটা জাতীয়ভাবে একটা ডিবেট হওয়া উচিত, এটা কোনো এক পক্ষ কখনোই পারবে না। কারণ হলো যে আজকাল যে ছাত্ররা ইউনিভার্সিটি থেকে নৈতিকতার জ্ঞান শিখবে, তাদের সামনে যদি কোনো মেয়ে উলঙ্গ থাকে, তার কাপড় খুলে সে তার আব্রু রক্ষা করবে, তার দিকে অন্য চোখে তাকাবে না। সেইখানে তারা এখন কিছু কিছু লুটেরাদের পাহারাদার হিসেবে নিযুক্ত হয়, তাদের সম্পত্তি রক্ষা করে, তাদের অবৈধ আদেশ মেনে মাসেল পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়।
এটা জাতির জন্য মারাত্মক দুর্ভাগ্য বলে আমি মনে করি। যা সেটা সেতু অথবা আমার পক্ষে, আমরা যারা এখানে আলোচক আছি, আমাদের পক্ষে এই দুই একটা কথা বলা ছাড়া এটা করা সম্ভব নয়। ইয়েস, জাতীয়ভাবে যদি হয় যে দলের অঙ্গ সংগঠনের ছাত্র নেতা সেতু, সেই দল, আমি রাজনীতিতে যাই না, কারণ আমি একটা দলের মেম্বার, মুক্তিদিন ভাই একটা দলের এমপি, সেদিকে বহুত আলোচনা আছে। তো এইখানে ওই কথা প্রসঙ্গে বলা যায় শুধু ছাত্রদের এই চাকরি সংক্রান্ত ব্যাপারে কেন, আরো অনেক জায়গায় তো তারা বড়ভাবে অ্যাড্রেস করতে পারতো। যে দলটা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, গণতন্ত্র তাদের কাছে কিভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে চর্চা হচ্ছে সবাই জানে, মুখে যে যাই বলুক, আরো অনেক কিছু, সেগুলো বললাম না। তো আজকে যে ইস্যু সেইখানে থাকি যে ইয়েস, রাষ্ট্রের দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র যদি তাদের নাগরিককে যথাসময়ে সার্ভিসে আনতে না পারে, সেই সময় তাদের অ্যালাউ করতে হবে। তবে আমি মনে করি এই অর্ধবয়সীদের অর্ধবয়স থেকে নামিয়ে কিভাবে মিড 20 অর্থাৎ 25 থেকে 30 ভিতরে চাকরি বাজারে তাদেরকে ঢুকানো যায়, তাদের যৌবনের সার্ভিস জাতি কিভাবে পায় সেইটা নিয়ে জাতীয়গতভাবে আরো রিসার্চ করা দরকার, আরো ভালোভাবে ফর্মুলেট করা দরকার, সেই দিকে যাওয়া উচিত। যেমন আমি যে বাহিনীতে ছিলাম সেখানে কিন্তু একজন কমিশন অফিসার 21-এ, সে কমিশনটা 21-22-এ, অর্থাৎ তার ব্যাচেলার হিসাবে জাতিকে 4 বছর থেকে 6 বছর তাকে সার্ভিস দিতেই হবে সেইভাবে। এইটা প্রত্যেক জাতিতে এরকম আছে। আবার যারা এফিশিয়েন্ট, কোনো একটা চাকরি ছেড়ে দিল, সে যদি এফিশিয়েন্ট হয়, সে 60 বছরেও কোথাও না কোথাও এনরোলমেন্টের সুযোগ থাকবে। এইটা হলো একটা জাতির সর্বোচ্চ সেবা নেওয়ার নীতিগত ফর্মুলেশন। যেমন শিক্ষা ব্যবস্থার জন্য কোনো বয়স নাই। আমাদের ইসলাম ধর্মই বলে গেছে যে শিক্ষার জন্য কোনো বয়স নাই, দোলনা থেকে কবর পর্যন্ত। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে একটা লিমিটেড টাইম পরে অনেক জায়গায় ঢোকা যায় না। আমি লন্ডনে যখন LLB অনার্স পড়ি ইউনিভার্সিটি অফ লন্ডনে, তখন আই হ্যাভ ক্রস 35। আমার সাথে জার্মানির একটা মেয়ে লেখাপড়া করেছে, সে তাদের সিভিল সার্ভিস কমপ্লিট করে এট দ্য এজ অফ 57 শি ওয়াজ এ লেডি, সে আমার সাথে বারাট ল করেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এই বয়সে কেন বারাট ল করতে আসলাম? বলে দেখো, ব্রিটিশ লটা আমার কাছে ভালো লেগেছে, আমি জাতির সেবা করতে চাই, লিগ্যাল সাইডে সালিসি, আরবিট্রেশন ইত্যাদি সমাজের সেবা করতে চাই, সেই জন্য আমি এই বয়সে আমি ল করতে আসি। অর্থাৎ দ্য ডোর অফ আর্নিং দ্য নলেজ ইনস্টিটিউশনালি or non-institutionally cannot be stopped. এটা একটা নেটওয়ার্ক সমস্যা মনে হয়। জি, আমি বলছি, আমি লাস্ট যে কথাটা বলছিলাম যে মনির সাহেব আমাকে যদি ছেড়ে দেন তাহলে ভালো হয়। স্যার আমরা অনুষ্ঠান শেষ করে দেব, শেষ করে দিব, আলোচনা মূল 1 ঘন্টার প্রায় হয়ে গেছে। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। জি, আমি মনে করি মডারেটর আপনি কনক্লুড করতে পারেন। আমি বলছিলাম যে আমার কথা যদি শুনে থাকে যে জার্মান যে লেডি আমার সাথে সেই বারাটলা করেছিল, তো দেখেন ইউকে তারা ঠিকই ইসলামিক স্পিরিট এটা নিয়েছে যে লেখাপড়ার জন্য কোনো এজ রাখে নাই, ইনস্টিটিউশনালি অর নন ইনস্টিটিউশনালি। কিন্তু আমাদের অনেক প্রতিষ্ঠানে যাবেন, আপনি একটা এজের পরে ঢুকতে পারবেন না। আমরা ঠিকই পিছিয়ে গেছি, কিন্তু তারা কিন্তু এগিয়ে গেছে। আমাদের এই পলিসিগত ম্যাটার গুলো আরো অ্যাড্রেস করা দরকার। সেই জায়গা জাতির ডেভেলপমেন্টে, জাতি গঠনের লক্ষ্যে ওই জায়গাগুলো আমাদের জাতীয় পলিসি ফর্মুলেশন দরকার, এবং আরো বেশি প্রচার এবং প্রসার দরকার, যাতে যারা ডিসিশন নিতে পারে তাদের এই মনোযোগ থাকা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ সারওয়ার হোসেন। আমি সর্বশেষ মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইবো, চাকরি প্রত্যাশী তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি ওনাদেরকে মোটিভেট করার জন্য বলবেন যে আপনি একটি বিষয় বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই দাবিটি বাস্তবায়ন খুবই অসম্ভব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি আপনি, আমি এই ধরনের কথা বলেছি কিনা আমি জানি না, তবে এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করা গেলে বা প্রধানমন্ত্রীকে কনভিন্স করা না গেলে এটা অসম্ভব ব্যাপার, এটা সত্য। কিন্তু আমি এই ধরনের কথা বলেছি কিনা আমি জানি না। তবে আমি বলি যে এইখানে দায়িত্বটা মূলত হলো মন্ত্রী পরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়,
এই তিনটি সংস্থা বা তিনটি প্রতিষ্ঠান মিলে তারা এখানে যারা রাজনীতিবিদ যারা কাজ করছেন তারা, যেমন মন্ত্রী পরিষদের ভেতরে বিভিন্ন কমিটি আছে, জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি থাকার কথা, আছে কিনা আমার ঠিক জানা নেই। এটা থাকার কথা, কারণ জনপ্রশাসনের একটা বিশাল বড় একটি স্থান, কর্মক্ষেত্র। এইটার ব্যাপারে মন্ত্রী পরিষদের বিভিন্ন দেশে আছে, আমাদের দেশেও একসময় ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তখন তার ছিল যে প্রশাসনিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক, এই তিনটি সংস্থা, মন্ত্রী পরিষদ বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, তারা, এবং এখানে আমি মনে করি যে আপনার পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন যেটা আছে, তাদেরকেও রাখা উচিত। রেখে তারা এখানে বসে সমগ্র বিষয়টি, এবং এইগুলোর জন্য মাসের পর মাস দরকার পড়ে না, বছরের বছর পর আপনি যদি কাজটা করতে চান আপনি আগামী 7 দিনেও করতে পারবেন। আপনি যদি প্রধানমন্ত্রী যদি বলে দেন তার মন্ত্রী পরিষদ সচিবকে এবং তার মুখ্য সচিবকে, যিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে দায়িত্ব আছেন, যে আপনারা এই বিষয়টা ঠিক করে আমাকে এতদিনের মধ্যে একটা রিপোর্ট দেন, হয়ে যাবে। এবং এটার জন্য আপনার এত রিসার্চ ওয়ার্কের তো প্রয়োজন আছে, কিন্তু প্যান্ডেমিকের যে বিষয়টা, এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে আপনার যে বর্ধিতকরণ, এইজ বর্ধিতকরণ, এইটার জন্য রিসার্চেরও কোনো প্রয়োজন নাই, এটা অটোমেটিক্যালি হওয়া উচিত আমি মনে করি। কেননা আমি যে সময়টা হারিয়েছি সেই সময়টা আপনি রাষ্ট্রই হোক আর সরকারই হোক, যার কারণেই হারিয়েছি, অথবা প্রকৃতির কারণে যদি হারিয়ে থাকি, যেটা এখন হচ্ছে প্রাকৃতিক কারণে, সেটা আপনি আমাকে একটু সময় দিবেন। রাষ্ট্রের এটা বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। এটা হলো আমার বর্তমান প্রেক্ষাপটে। আর সামগ্রিক ব্যাপার যেটা, যে আমি একজন 50 বছর বয়সে উনি চাকরি ছেড়ে দিতে পারেন, কিন্তু ওনার বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা আছে, তাকে কিন্তু আমরা কাজে লাগাই, অনেক সময় লাগাই না যে তা না, আমরা নিয়ে আসি। যেমন আমরা আপনার যে এই আপনার যে পদ্মা সেতু হচ্ছে, এই পদ্মা সেতুর ব্যাপারে আমরা জামিলুর রেজা চৌধুরী সাহেবের সার্ভিস আমরা নিয়েছিলাম। এইভাবে নেই তো আমরা এইটাকে, আপনার উনি কি গভর্নমেন্টের বাইরে ছিলেন? গভর্নমেন্টের বাইরে ছিলেন না, কিন্তু তখন কি তার গভর্নমেন্টের চাকরি বয়সসীমা ছিল, চাকরির বয়সসীমা ছিল না। এটা কন্ট্রাকচুয়াল, এটা কন্ট্রাকচুয়ালও করতে পারেন, অথবা চাকরিতে আপনার অনুপ্রবেশ একটা সার্টেন এজ পর্যন্ত চাকরিতে এন্ট্রান্সেরও সুযোগ সুবিধা দেওয়া যায়। এই সমস্ত বিষয়টা আসলে মানসিকতার ব্যাপার, এবং এটা হলো নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। এবং আমি সবকিছুর ঊর্ধ্বে মনে করব আপনার দৃষ্টিভঙ্গিটা প্রো পিপল কিনা সেটার উপরে নির্ভর করে। আপনার দৃষ্টিভঙ্গিটা যদি প্রো পিপল হয়, জনগণকে আপনি অধিকতর সুযোগ সুবিধা, রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার এই দৃষ্টিভঙ্গিটা যদি থাকে আপনার, আপনি সবকিছুই করতে পারবেন বলে আমি মনে করি। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এর কাছে তার যে তিনটি সংস্থার কথা বললাম, তারা তিনজন যে কোনো একজনই প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টাকে পৌঁছে দিতে পারে। আর প্রয়োজনের জন্য আরো একটি সংস্থাকে আমি এটার সাথে আলোচনা করার জন্য, সেটা হলো যে আপনার পাবলিক সার্ভিস কমিশনের, ওনাকে এখানে যুক্ত করতে বলেছি। এই 4টি সংস্থা মিলে তারা একটা সিদ্ধান্ত দিতে পারে, তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতে পারেন, অ্যাডভাইস করতে পারেন যে এইভাবে গেলে পরে আগান। অ্যাডভাইস গ্রহণ করা না করা এটা প্রধানমন্ত্রীর অ্যাবসলিউট অথরিটি, অথবা প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার একটা ছোট্ট কমিটির মাধ্যমে এটা আরেকবার আরো 7 দিন 15 দিন হইতে পারে, আর 7 দিন 14 দিন, 15 দিনই হলো। এই 15 দিনের ভিতরে কিন্তু ডিসিশন নেওয়া সম্ভব। আমি মনে করি ডিসিশন নেওয়া সম্ভব না এই কথাটা ঠিক না, এত অল্প সময়েও সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ যারা আন্দোলনটা করছে, উনি আন্দোলন শব্দটা ব্যবহার করতে সেতু রাজি নয়। আমি মনে করি যে কোনো মুভমেন্টই, যে কোনো মুভ, এটাই একটা মুভমেন্ট। যে কোনো মুভ, আপনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে পেপার সরাবেন, এটাও একটা মুভমেন্ট। সুতরাং এই যে আন্দোলনটা, বা এই আন্দোলন না বলে তারা বলবে কর্মসূচি, এই যে কর্মসূচিটা, এইটা তারা যারা এটা নিয়ে নাড়াচাড়া করছেন বা যারা এটা কাজ করছেন, তারা কিন্তু আপনার কাজ করার জন্য, মানে ব্যুরোক্রেটরা কাজ করার জন্য তারা এক পর্যায়ে কিন্তু তাদের জন্য সুবিধা করে রেখেছে। প্রাথমিক কাজগুলা, যে ইনফরমেশন গুলা, ডেটা কালেকশন গুলা, এগুলা করে রেখেছে, সুতরাং আপনার জন্য সুবিধা হবে। আপনার যে এই যে 35 বছরের যে আন্দোলনটা ছিল, এখন এটা ডাই ডাউন করে গিয়েছে অনেকটা, কিন্তু পুরাটা ডাই ডাউন করেছে বলে মনে হয় না।
ওদের কাছে অনেক ডকুমেন্টস আছে। বিভিন্ন দেশে এন্ট্রেন্স, চাকরিতে এন্ট্রেন্সের বয়স কত, যেমন ধরেন আপনার শ্রীলঙ্কাতে সম্ভবত 35 বছর। শ্রীলঙ্কাতে আর্মি বা আপনার বিজিবি মানে ডিফেন্স এজ এ হোল এবং সিভিল সাইটে যারা ল অ্যান্ড অর্ডারে কাজ করেন এজ এ হোল, এটা এনফোর্সমেন্টের জন্য যারা কাজ করেন, সেটা হলো একটা ভিন্ন বিষয়। তাদেরকে আলাদাভাবে রেখে আপনার প্রশাসনের অন্যান্য ক্ষেত্রে, যেমন ভূমি প্রশাসন, রাজস্ব, আপনার আমরা এখন যেটা আমাদের সরকার যেটা তার বহু বিস্তৃত এটা হলো যে আপনার বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে যে এটা করেন, সমাজ কল্যাণ জাতীয় যে কাজগুলো, এগুলোর জন্য আপনার বয়সের রিল্যাক্সেশন থাকলে কোনোই অসুবিধা হবে বলে এটা আমার ব্যক্তিগত অভিমত। কেউ একমত হতেও পারেন, না হতে পারেন, এই কথা আমি আগেও বলেছি, এখনো বলি। আমি মনে করি যে অতি দ্রুত বিষয়টার সমাধান হওয়া উচিত, কারণ কোভিড কবে শেষ হবে এটা বলতে পারবেন না। আর আমরা যেভাবে কোভিডের সময় আমরা যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে এখন আমরা নিয়ে এসছি, বা সারা দুনিয়া ব্যাপী শিক্ষা ব্যবস্থার উপরে যে আঘাতটা এসছে, সেখানে আপনার এই চাকরির এন্ট্রান্সের যে সময়সীমা, বয়স সীমা, সেখানে শিথিলতা আনতেই হবে। এটা শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে এটার একটা অবস্থান আছে। সুতরাং আমি আবারও আবেদন রাখবো আপনাদের মাধ্যমেও, আমি সরকারের যে সংস্থাগুলোর ক্যাবিনেট ডিভিশন, পিএমও অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা বিষয়টা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেন। প্রধানমন্ত্রী পর্যন্ত সেতুর পক্ষে পৌঁছা সম্ভব নয়, প্রধানমন্ত্রী পর্যন্ত এমনকি পরশ সাহেবের পক্ষেও সম্ভব নয়। পরশ সাহেব তো টেলিফোনে কথাটা সংক্ষেপে বলতে পারবেন, কিন্তু সংক্ষেপে বলার বিষয় না। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টা আলোচনাটা করে কি অবস্থায় আছে, আমাদের শূন্য পদের অবস্থা কি আছে, শূন্য পদগুলা পূরণের জন্য কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করছি, সবকিছু মিলিয়েই তার কাছে একটা প্রস্তাবনা 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার বেশি লাগার কথা না। এটা দিলে আমি ওনার একসময়, আমি একটু বলি শেষ করি সেতু, আমি একসময় ওনার ব্যক্তিগত একান্ত সচিব ছিলাম। তার কাছে আমি 5 বছর কাজ করেছি। উনি খুবই মানে ফাইলের আগা থেকে গোড়া পর্যন্ত উনি পড়েন। সুতরাং 3 পৃষ্ঠার বেশি লেখারও দরকার নাই, বা 2 পৃষ্ঠারও বেশি লেখার দরকার নেই। এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ, ঘন্টা ব্যাপী, এই সমস্ত কিছু সামারাইজ করতে মাত্র 1 থেকে 1.5 পৃষ্ঠার প্রয়োজন। এইটা প্রধানমন্ত্রী পড়তে পারবেন এবং পরে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মানে উনি যদি কারো সহযোগিতা চান, কোথাও যদি ওনার খটকা লাগে, she can ask her principal secretary, she can ask her cabinet secretary, এবং উনি she can ask her minister পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাকে জিজ্ঞাসা করে সেই খটকাগুলো নিয়ে একটা ডিসিশন উনি দিতে পারেন। অথবা উনি বলতে পারেন যে আমরা আগামী সপ্তাহে যখন মন্ত্রিসভা বৈঠক করব, তখন মন্ত্রিসভা বৈঠকে আমরা একটা কমিটি করে দিব, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে 7 দিনের ভিতরে জানাবে। যে কোনো পদ্ধতিতে আসুক, এটা দ্রুত সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা যারা শুনেছেন আমার কথা, তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জয়। বলেন, আমি চলে যেতে চাই। ধন্যবাদ। বলেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, খুবই সংক্ষিপ্ত ভাবে। হ্যাঁ, স্যার মনে হয় চলে গেছেন। আমি আপনাকে জানাতে চাই যে আমরা কিন্তু রেডি করেছি, সকল ডকুমেন্টস রেডি করে স্যার যে জায়গাগুলোর কথা বললেন, এই যে জনপ্রশাসনের সিনিয়র সেক্রেটারি, মন্ত্রী পরিষদ সচিব, সব জায়গায় আমরা দিয়েছি। মানে আমরা তো এই প্রক্রিয়াগুলোর কথা আমরাও জানি, কিন্তু এখনো পর্যন্ত আসলে কোনো রেসপন্স আসে না, এটাই দুঃখের বিষয়। ধন্যবাদ আপনাকে। আমি আশা করি যে আপনাদের এই সমস্যাটা খুবই তাড়াতাড়ি সমাধান হবে, যেহেতু আমাদের 2 জন আলোচকই আপনাদের পক্ষে ছিল এবং ওনাদের যথেষ্ট যুক্তিগত এখানে ওনারা তুলে ধরেছেন। আমি আশা করি যারা দায়িত্বরত আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওনারা ওই বিষয়টা নিয়ে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করবেন। আমি আমাদের আজকের অনুষ্ঠানের 3 জন আলোচক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সে সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল প্রফেসর ডক্টর মুশতাক আহমেদ, উনি সামহাউ জয়েন করতে পারেননি, সেই জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি কিছুক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, ওনার এখানে ইন্টারনেট সমস্যা ছিল। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 32 করার যৌক্তিকতা। সুপ্রিয় দর্শক, যারা দীর্ঘ অনুষ্ঠানটি এতক্ষণ পর্যন্ত দেখতেছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।